দূর দূরান্তে বিস্তৃত একটি নির্জন দ্বীপ, যেখানে মানুষের কোলাহল তো দূরের কথা, দিনের আলো যেন হার মানে। সেখানে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি একটি পরিত্যক্ত বাংলো, আর ওই জায়গাতেই একটি ইউটিউব রিয়েলিটি শো এর আয়োজন করা হয়। শোয়ের জন্য একজন প্রতিযোগী নির্বাচন করা হয়। তাদেরকে ওই পরিত্যক্ত বাংলোতে 15 দিন থাকতে হবে। এই 15 দিন তারা একদমই বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকবে। ভৌতিক ওই বাংলোতে প্রতিদিনই তাদের একটি করে টাস্ক পূরণ করতে হবে। যে সফলভাবে সবগুলো টাস্ক শেষ করতে পারবে, পুরস্কার হিসাবে সে পাবে 10 লাখ টাকা। আর তাদেরকে ভয় দেখানোর জন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শো শুরু হওয়ার পরই এমন কিছু ঘটতে থাকে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। একে একে 7 জন প্রতিযোগীর রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন একটাই, ওই বাংলোতে এমন কি আছে? কেই বা খুনগুলো করছে? এসব কি কারো পরিকল্পিত কাজ, না এর পিছে লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া হরর সাসপেন্স আর মিস্ট্রি থ্রিলার মুভি ভারাক্কানের কথা। কেরালার কোনো একটি জায়গা। এই মেয়েটির নাম মেঘা। সকাল সকাল পুলিশের এডিজিপি জোসেফ মেঘাকে কল করে জানতে চাইছে, তোমার বন্ধু রামানের সাথে কি কথা হয়েছে? মেঘা জানে না, আমার ফোন পিক করছে না। জোসেফ বলে, ঠিক আছে, নম্বরটা আমাকে দাও, আমি ট্রাই করে দেখছি। মূলত মেঘার স্বামী রবি রিসেন্টলি মারা গেছে। পুলিশ সেই মৃত্যুরই তদন্ত করছে। রবি মূলত একজন ভালো পডকাস্টার ছিল। জোসেফ যে রামানের কথা বলছিল, এই সেই রামান। রামান একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট, মূলত এক্সোরসিজমের উপর কাজ করে থাকে। সোজা ভাষায় বলতে গেলে ভূত, প্রেত, আত্মা এসব নিয়ে কাজ করে আর কি। আর এ হচ্ছে রামানের অ্যাসিস্ট্যান্ট অ্যানা। তবে শুধু অ্যাসিস্ট্যান্ট বললে ভুল হবে, গার্লফ্রেন্ডও। তারা দুজনে এখন ইউরোপের কোনো একটি জায়গাতে আছে। রামান সামনে থাকা স্টুডেন্টদের সাথে কথা বলছিল, তখন মেঘা কয়েকবার কল করে। এই জন্য ক্লাস শেষে অ্যানা মেঘার কলের কথা জানায়, কিন্তু রামানের কোনো প্রতিক্রিয়াই নেই। মূলত রামান একসময় কেরালাতে ছিল। মেঘা রামানের ক্লাসমেট, তবে সেখান থেকে তাদের সম্পর্ক হয়েছিল। পরবর্তীতে কোনো একটি কারণে তাদের ব্রেকআপ হয়, আর এরপর রামান দেশ ছেড়ে চলে আসে। রাতে রামান অ্যানাকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসেছিল। তখনই জোসেফ কল করে জানায় যে কেরালাতে একটি রিয়েলিটি শো এর আয়োজন করা হয়েছিল। ওই সেটে 7 জন প্রতিযোগী মারা গেছে। তার সাথে মেঘার স্বামী রবিও মারা গেছে। মৃত্যুগুলো খুবই রহস্যজনক, পুলিশে কোনো ক্লু পাচ্ছে না। এজন্য জোসেফ ওই মৃত্যুগুলো তদন্ত করতে রামানের হেল্প চাইছে। এরপর রামান ওই কেস নিয়ে স্টাডি করতে গিয়ে দেখে যে একজন বেঁচে আছে, তার নাম বিজয়। বিজয়ের শরীরে অতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড পাওয়া গেছে। তাই পুলিশ ধারণা করছে বিজয়ই হয়তোবা ওই ডিলিউশনে ওই 7 জনকে নির্মমভাবে খুন করেছে। কিন্তু বিজয় নিজেও এখন কোমাতে, তাই সত্যিটা জানাও যাচ্ছে না। আবার অনেকে ধারণা করছে ওই বাংলোতে কিছু একটা আছে, সেই জিনিসটাই ওদের খুন করছে। এই সব কিছু জানার পর এবং জোসেফের সাথে কথা বলে রামান অ্যানাকেও বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, তাই আমাদের কেরালাতে গিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। আর এরপরই তারা দুজনই কেরালাতে মেঘার বাড়িতে চলে যায়। বহু বছর পর মেঘা আজ রামানকে দেখছে। এখানে মেঘা আর রামানের বিষয়ে কিছু বলে রাখি। মেঘা আর রামান যখন রিলেশনশিপে ছিল, তখন মেঘার বাবা তাদের সম্পর্কটা মেনে নেয়নি, কারণ সে চাচ্ছিল মেঘার স্বামী যেন সাকসেসফুল এবং ফেমাস হয়। এই জন্যই তখন রবির সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি খেলা, আজ রবি নেই, কিন্তু রামান এখন সাকসেসফুল এবং ফেমাস। একদিকে রামান মেঘার সাথে কথা বলছে, অন্যদিকে জোসেফ অ্যানাকে মেঘার রামানের রিলেশনশিপের বিষয়টি বলে। এরপর জোসেফ রামানকে ওই রিয়েলিটি শোপের সব ফুটেজগুলো দেয়, সাথে ওই জায়গাতে পাওয়া সকল এভিডেন্সও। জোসেফ রামানকে এটাও বলে, আমার জীবনে আমি অনেক ব্রুটাল মার্ডার দেখেছি, কিন্তু এমন ব্রুটাল আমি দেখিনি। আর রবি ছিল জোসেফের খুব কাছের বন্ধু, তাই মেঘার কথাতেই জোসেফ রামানকে তদন্ত করতে দিচ্ছে। তবে জোসেফের কথা, এই তদন্তের বিষয়ে কেউ যেন কিছু জানতে না পারে। যা কিছু করবে সব গোপনে করতে হবে। মেঘাদের এই বাড়ির দোতলাতেই রবির স্টুডিও, তাই রামান রবির স্টুডিওতে বসেই ওই ফুটেজগুলো দেখতে শুরু করে। প্রথমেই রয়েছে ওই একজন কন্টেস্টেন্টের পরিচয় পর্ব। ওই একজন প্রতিযোগী হচ্ছে মীরা, শাম্বু, এলিনা, বিজয়, তাসু আর নারায়ণ। আর এটা হচ্ছে ওই রিয়েলিটি শো এর কন্ট্রোল রুম, মানে তারা যে হন্টেড হাউসটি তৈরি করেছে, ওখানে সব কিছুই এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে। এবং পুরো দ্বীপ জুড়েই বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে রাখা হয়েছে। এমনকি ওই বাংলোর ভিতরের প্রত্যেকটি স্থানে ক্যামেরা রাখা আছে, আর সব কিছু এখান থেকে মনিটর করা হবে। এদিকে ওই প্রতিযোগীকে একটি কোস্টারে করে কোচি থেকে 7-8 ঘন্টার দূরত্বে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এরপর সবার সেলফোন এবং তাদের সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নেওয়া হয়। আর এখান থেকে একটি বোটে করে তাদেরকে ওই দ্বীপে নিয়ে আসা হয়। তাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে ব্যক্তিকে দেখছেন, এর নাম হচ্ছে আরকে, এই রিয়েলিটি শো এর হোস্ট। এরপর আরকে সবাইকে এই রিয়েলিটি শো এর রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভালো করে বুঝিয়ে দেয়।
আর্কের পিছনে যে বোতলগুলো রাখা আছে এই বোতলগুলোর মধ্যে তাদের জন্য প্রত্যেক দিনের একটি করে টাস্ক রাখা আছে। আর এই শোয়ের রুলস হচ্ছে সারাদিন তারা ফ্রি থাকবে, প্রতিদিন রাতে শ্যুট হবে, আর প্রতিদিন রাতেই তাদেরকে একটি করে টাস্ক দেয়া হবে। সাথে তাদের প্রয়োজনীয় কিছু গোস্ট হান্টিং কিটও দেয়া হয়। সাথে তাদেরকে একটি ক্যামেরা অ্যাটাচ করা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়, যে ফ্ল্যাশ লাইটটি অন করার সাথে সাথে ওই ক্যামেরাতে সব কিছু রেকর্ড হয়ে যাবে। মূলত গোস্ট হান্টিং কিটগুলো তাদেরকে এই জন্যই দেওয়া হয়েছে, কারণ তারা যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করে তারা যেন ওই কিটগুলো ব্যবহার করে সেটা অ্যানালাইজ করতে পারে। তাদেরকে এই হন্টেড হাউসের মধ্যে 15 দিন থাকতে হবে। এই 15 দিন যে এই হাউসের মধ্যে সার্ভাইভ করতে পারবে এবং সকল টাস্ক সঠিকভাবে পূরণ করতে পারবে সেই হবে বিজয়ী, আর বিজয়ী পাবে 10 লাখ টাকা। এরপর আরকে তাদেরকে চাবি দিয়ে চলে যায়, আর তারাও চাবি নিয়ে বাংলোতে প্রবেশ করে। এদিকে কন্ট্রোল রুম থেকে ওই বাংলোতে থাকা সব এসিগুলো ফুল স্পিডে দিয়ে দেওয়া হয়, আর এই জন্য তারা ঢোকা মাত্রই তাদের গায়ে একটা ঠান্ডা বাতাস এসে লাগে। মানে প্রথম থেকেই তাদের মধ্যে একটা শিহরণ সৃষ্টি করার প্রক্রিয়া আর কি। তাদের 15 দিন এখানে থাকার জন্য যা কিছু প্রয়োজন পড়বে সব কিছু এই বাংলোর মধ্যে সেট আপ করে রাখা আছে। ডাইনিং টেবিল থেকে চাবি নিয়ে যে যার যার রুমে চলে যায়। এরপর সবাই যখন যার যার বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন থেকেই শোর আসল মজাটা শুরু হয়। প্রথমে মীরাকে দিয়ে শুরু করা হয়। হঠাৎ মীরার দরজায় ঠকঠক করে আওয়াজ আসতে শুরু করে। মীরা খুব ভয় পাচ্ছে, আর ঠিক তখনই জানালার উপরে আগে থেকে সেট করে রাখা একটি ডলকে ঝুলিয়ে দেওয়া হয়, যেটা দেখা মাত্র মীরা চিৎকার করে ওঠে। আর সাথে সাথে সবাই মীরার রুমে এসে পড়ে। তবে এতক্ষণে ডলটি আবার উঠিয়ে ফেলা হচ্ছে। সিন চলে যায় পরবর্তী দিন। দিনের বেলা কোনো শ্যুট নেই, তাই সবাই মিলে পুরো আইল্যান্ড ঘুরতে শুরু করে। বাংলোর পাশে একটি ট্রি হাউস আছে, তারা ট্রি হাউসের উপর উঠেও দেখে। তবে তারা বাংলো থেকে একটু দূরেই বড় এবং পুরাতন একটি গাছ দেখতে পায়। গাছটিকে দেখেই কেমন যেন ভৌতিক মনে হচ্ছিল, আর খুব পুরনো গাছ। গাছের নিচে একটি দরজার মতো করা আছে, আর সামনের জিনিসপত্র দেখে মনে হচ্ছে বহু আগে হয়তোবা এখানে রিচুয়াল টাইপের কিছু করা হতো। আবার বাংলোর ঠিক পিছের দিকে একটি বয়লার রুম আছে, তবে এই বয়লার রুমটাও দেখে বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ এখানে অকেজ অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা হতেই সবাই সেই জায়গা থেকে জড়ো হয়। মূলত আজ রাত থেকেই তাদের একটি করে টাস্ক পূরণ করতে হবে, তাই তারা একটি বোতল খুলে একটি কাগজ বের করে। তাদের প্রথম টাস্ক হচ্ছে প্রথমে তাদেরকে 3 জন করে 2টি গ্রুপে বিভক্ত হতে হবে। আর এই বাড়ির 2টি কর্নার আছে, একটি কর্নারে আছে রুম এ, আর অন্য দিকটায় একটি গেট। তবে টাস্কের বলা আছে রুম বিতে যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থার উইলিয়ামস তার স্ত্রী এবং 2 সন্তানকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহনন করেছিল। সবাই মনে করে হয়তোবা অনেক আগে এখানে যে ইংরেজরা ছিল তাদের বিষয় উল্লেখ করেছে। টাস্কের মধ্যে এটা উল্লেখ করা আছে ওই রুমে এখন ওই বাচ্চাদের কান্না ভেসে আসে। তবে আর্থার উইলিয়ামসের আত্মাটি অনেক ভয়ানক, তারা ধরেই নেয় এগুলো তাদের রচিত গল্প। যদিও তাদের 3 জন করে 2টি গ্রুপে বিভক্ত হতে হবে, তারপর ওই রুমে শুধুমাত্র প্রত্যেক টিমের 3 জনের ভিতর থেকে একজনই প্রবেশ করতে পারবে। এরপর নারায়ণ, শম্ভু এবং মীরা একটি টিম হয়ে রুম বি এর দিকে যায়, এবং বিজয়, তাসু এবং এলিনা একটি টিম হয়ে রুম এতে যায়। কিন্তু টাস্কে বলা আছে যে কোনো একজন ওই রুমে প্রবেশ করতে পারবে। এই জন্য টিম এ থেকে তাসুকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজয় তাসুকে বলে দেয় ভিতরে একটি টিভি থাকবে, টিভির সামনে যে চেয়ারটি থাকবে তুমি ওই চেয়ারে বসবে। ওই টিভিটি ওই রুমের একটি ক্যামেরার সাথে কানেক্ট করা থাকবে। ওই রুমের মধ্যে যদি কোনোরকম নেগেটিভ এনার্জি প্রবেশ করে তাহলে তুমি স্পষ্ট ওই টিভিতে দেখতে পাবে। আর টিম বি থেকে মীরাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার নারায়ণদের থেকে ফ্ল্যাশ লাইট নিয়ে মীরা ওই গেট দিয়ে প্রবেশ করে। তবে এটা কোনো রুম নয়, এটা একটি খোলা জায়গা। অন্যদিকে তাসু ওই রুমে ঢুকে টিভির সামনে থাকা চেয়ারে বসে আছে। আর সব কিছু সেট আপ হয়ে যাওয়ার পর কন্ট্রোল রুম থেকে তাদেরকে ভয় দেখানোর কাজ শুরু করা হয়। একদিকে তাসুকে রুমের মধ্যে লেজার লাইটের মাধ্যমে আত্মার মতো কিছু একটা দেখানো হয়, যেটা দেখে তাসু ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। আর অন্যদিকে মীরা জঙ্গলের মধ্যে ঠিক একই রকম ভৌতিক কিছু একটা দেখে চিৎকার করে সেখান থেকে দৌড়ে আসে। তবে এসব দেখে ক্ষণিকের জন্য তারা ভয় পেলেও তারপর বুঝতে পারছিল যে কোনো লোকই দেখলে বুঝতে পারবে এগুলো তাদের সেট আপ করা। সিন চলে যায় পরবর্তী দিন। সারাদিন ঘোরাফেরা করে কাটিয়ে সন্ধ্যার সময় তারা আবার সেই জায়গায় এসে জড়া হয়। আর আজকে তাদের সেকেন্ড টাস্ক পূরণ করতে হবে। সেকেন্ড টাস্ক হচ্ছে ট্রেজার হান্ট। আর টাস্কের মধ্যে উল্লেখ করা আছে তাদেরকে প্রথমে একটি ক্লু বের করতে হবে, আর ওই ক্লুই তাদেরকে একটার পর একটা লিড দিয়ে নিয়ে যাবে। তাদের জন্য প্রথম ক্লু হচ্ছে তোমরা এটা দেবতার কাছে পাবে, শয়তানের কাছে পাবে না। তবে তাদের এই টাস্ক পূরণ করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের অবশ্যই ভোর 4টার আগে এই টাস্ক পূরণ করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আজকের টাস্কে যেই টিম হারবে সেই টিম এখান থেকে বিদায় নিতে হবে। তবে এখন তাদের আগে প্রথম ক্লুটি খুঁজে বের করতে হবে। এমন কি আছে যেটা তারা দেবতার কাছে পাবে? বিজয়দের টিম ক্লু খুঁজতে বাংলোর মধ্যে চলে যায়, আর নারায়ণদের টিম নিজেদের মধ্যে আলোচনা করছিল যে এমন কি হতে পারে। তখন শম্ভুর মনে পড়ে দিনের বেলা ওই গাছের কাছে সে কিছু পূজার সরঞ্জাম দেখেছিল, তাই ওখানেই হয়তোবা ক্লু থাকতে পারে। সাথে সাথে তারা তিনজনই ওই পুরাতন গাছের কাছে চলে যায়। তবে তাদেরকে ওই গাছের দিকে যেতে দেখে কন্ট্রোল রুম থেকে ক্রুরা বলছিল যে ওরা তো ভুল দিকে যাচ্ছে, ক্লু তো সেদিকে নেই। কিন্তু তারা তার শম্ভুদেরকে বলতে পারছে না। কিন্তু শম্ভুরা ভাবছে এই গাছের নিচে কিছু হয়তোবা রাখা আছে, কারণ গাছের নিচে একটি পুরাতন কাঠের দরজা দেখা যাচ্ছে। তাই শম্ভু ওই কাঠের দরজাটি খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর শম্ভু ওই কাঠের দরজাটি ভেঙে ফেলে, আর তখনই একটি কাঠের টুকরো এসে শম্ভুর গলায় লেগে যায়। এজন্য শম্ভুকে তাড়াতাড়ি বাংলোর কাছে নিয়ে আসা হয়, আর সবাই এসে শম্ভুকে ফার্স্ট এইড দিতে শুরু করে। আর অন্যদিকে শম্ভু যে কাঠের দরজাটি ভেঙেছিল, মানে ওই গাছের নিচের গুহা থেকে একদল জোনাকি বের হয়ে আসে। শম্ভু আহত হয়, তাদের আজকের টাস্কটি মাফ করে দেওয়া হয়। এদিকে কালকে তাদের কোনো টাস্ক নেই, কালকে সবার ছুটির দিন। এজন্য রবি অন্য ক্রুদেরকে বলছিল যে কাল যেহেতু ছুটি, তোমরা বেস ক্যাম্পে গিয়ে আরামায়েশ করতে পারো, এখানে সব কিছু আমি আর লক্ষ্মী দেখব। এজন্য বাকি সবাই চলে যায়। আর সিন চলে যায় পরবর্তী দিন রাতে। যেহেতু ছুটির দিন, তার নারায়ণ আর শম্ভু ওই জায়গায় বসে ড্রিঙ্ক করছিল। তবে ড্রিঙ্ক করার মধ্যে নারায়ণের গাছের দিকে আলো দেখতে পায়, কিন্তু ফ্ল্যাশ লাইট চালানোর পর কিছুই দেখা যাচ্ছে না। শম্ভু বলছিল আরে না, ভুল দেখেছিস। কিন্তু নারায়ণ বারবার বলছে আমি ওখানে আলো দেখেছি। আর ঠিক এর কিছু সময় পরই সেখান থেকে ঢোলের শব্দ আসতে থাকে। এবার দুজনের কানে শব্দ আসছে। এই জন্য নারায়ণ এবং শম্ভু ওই গুহার কাছে চলে যায়। আর তারা সেখানে একটি ল্যাম্পের মতো কিছু একটা দেখেই বুঝতে পারে তারা আসার পূর্বে এখানে আগুন জ্বালানো হয়েছিল, তারা আসার আগে নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। আর দুজনই যেহেতু নেশাগ্রস্ত ছিল, একদিকে শম্ভু একটু দূরে গিয়ে হিসু করছে, আর এদিকে নারায়ণ ওই ল্যাম্পের মধ্যে মদ ছেলে আগুন জ্বালিয়ে দেয়। আর সেখানে আগুন দেখে অন্যরাও ছুটে আসে। সাথে সাথে নারায়ণকে সরিয়ে নেওয়া হয়। শম্ভু তাদের পিছে পিছে যাচ্ছিল, তবে তখনই শম্ভু পিছে কিছু একটা দেখতে পেয়ে ঠিক উল্টো দিকে যেতে শুরু করে। আর এটা দেখা মাত্রই রামানের একটু সন্দেহ হয়। রামান ওই ফুটেজ দেখা বন্ধ করে ডক্টর আয়েশাকে কল করে এবং আয়েশাকে বলে আমি ব্রহ্মাগিরি রিয়েলিটি কেসের তদন্ত করছি, তাই ব্রহ্মাগিরি সম্পর্কে আমার কিছু তথ্য দরকার। আয়েশা বলে ব্রহ্মাগিরি সম্পর্কে আমি বেশ কিছু তথ্য জানি। এরপর আয়েশা জানায় ব্রহ্মাগিরি মূলত বিভিন্ন গুহার জন্য বিখ্যাত। ব্রহ্মাগিরির বিভিন্ন গুহার মধ্যে শত শত বছর আগের কিছু নিদর্শন পাওয়া গেছে। এমনকি সেখানে একসময় ট্রাইবালরা বসবাস করত, তাদের বেশ কিছু ইতিহাসও আছে। তবে আয়েশা বলে আমি আরও কিছু তথ্য অ্যারেঞ্জ করে তোমাকে পরে জানাচ্ছি। এই আয়েশা হচ্ছে মূলত ফোকলোরসের অ্যান্থ্রোপোলজি এক্সপার্ট। আয়েশা কেরালার প্রাচীন সভ্যতা নিয়ে পড়াশোনা করেছে, তাই কেরালার সকল তথ্যই তার কাছে আছে। আর এজন্যই মূলত রামান আয়েশার কাছে তথ্য চেয়েছে, কারণ একমাত্র আয়েশার কাছে সঠিক তথ্য পাওয়া যাবে। আর এই ব্রহ্মাগিরি একসময় ধর্মীয় বা আধ্যাত্মিক গুরুত্বসম্পন্ন উপকূল ছিল। এরপর রামান আবার ওই ফুটেজ দেখতে শুরু করে। ওই ঘটনার পর নারায়ণকে বাংলোতে নিয়ে আসা হচ্ছে। সবাই বাংলোতে এসেছে, কিন্তু শম্ভু এখন আসেনি। এই জন্য বিজয় একটি লাইট নিয়ে শম্ভুকে খুঁজতে বেরিয়ে যায়। সাথে আনিকা এবং মীরাও যায়। নারায়ণের কাছে তখন তাসু ছিল। অন্যদিকে কন্ট্রোল রুমে রবিরাও স্মোক করতে কন্ট্রোল রুমের বাইরে বেরিয়ে গেছে। আর সবাই চলে যাওয়ার পর পাশে থেকে শম্ভুর চিৎকার শব্দ পেয়ে তাসু বের হয়ে দেখে একটু দূরে একটি কুয়ার রশিটি কুয়ার মধ্যে, কিন্তু বালতিটি উপরে ঝুলছে। এই জন্য তাসু কাছে গিয়ে ওই কুয়ার মধ্যে উকি দিয়েই চিৎকার করে দৌড়ে ফিরে আসে। তাসুর চিৎকার শুনে বাকি সবাই দৌড়ে আসে। সবাই মিলে ওই রশিটি টেনে আনতেই দেখা যায় শম্ভু ওই রশির সাথেই ঝুলছে। শম্ভুর মৃতদেহ দেখা মাত্রই সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। সাথে সাথে ইলেকট্রিসিটিও চলে যায়। এরপর সবাই বাংলার মধ্যে ফিরে আসে। তারা বুঝতেই পারছে না তাদের সাথে কি ঘটছে, তারা এখন কী বা করবে। এর মধ্যে মীরা তার নিজের ঘরে ফিরে যায়, আর ঘরের দরজা খুলেই দেখে আগুনের ফুলকির মতো দুটি পা ঘরের মেঝে দিয়ে হেঁটে যাচ্ছে। মীরাও চিৎকার করে উঠলে সবাই দৌড়ে এসে তারাও দেখে ওই পা দুটি যাচ্ছে। তারা একদমই ভয় পেয়ে যায়, তাই ওয়াকি টকিতে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে। অন্যদিকে কন্ট্রোল রুমের রবিদের দুজনেরই মৃতদেহ পড়ে আছে। আবার নারায়ণ কিছু একটা দেখে বাংলো থেকে বেরিয়ে যায়। সাথে সাথে বিজয় নারায়ণকে ফলো করছে। নারায়ণ দৌড়াতে দৌড়াতে সেই বয়লার রুমের মধ্যে চলে যায়, কারণ ওই বয়লার রুমের মধ্যে আলো দেখা যাচ্ছে। তবে বিজয় যখনই নারায়ণকে বের করতে যাবে, ঠিক তখনই নারায়ণের উপর জ্বলন্ত কয়লা পড়ে নারায়ণ সেখানে পুড়ে মারা যায়। বিজয় দেখে ভয়ে দৌড়ে আবার ওই বাংলোতে ফিরে আসে। সবাই তখন বিজয়ের কাছে জানতে চাইছে কি হয়েছে।
কিন্তু বিজয় এতটাই শক সে কিছুই বলতে পারছে না। আর ঠিক তখনই নারায়ণ এসে বলে, আমাকেই খুঁজছিলে? তবে বিজয় তো বুঝতে পারছে এটা নারায়ণ নয়। বিজয় ভয়ে ভয়ে সোফার এক কোনায় গিয়ে বসে আছে। এরপর বিজয় পানি চাইলে মীরা পানি আনতে কিচেনে চলে যায়। মীরা একটি মোম জ্বালিয়ে পানি ঢালছিল, তবে এরপর ইলেকট্রিসিটি চলে আসায় মীরা মোম বন্ধ করে যখনই আসবে তখনই কোনো একটা অদৃশ্য শক্তি মীরার চুল ধরে টান মারে। মীরাকে টেনে হিচড়ে এদিকে ওদিকে আশ্রে ফেলতে থাকে। এমনকি ওই অদৃশ্য শক্তিটা একসময় মীরাকে ধরে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে মীরার পুরো মাথা জ্বলে যায়। আর শব্দ পেয়ে সবাই কিচেনে এসে দেখে মীরার পুরো মাথাটা জ্বলছে। অনিকা আর তাসু ভয়ে আবার সেই লিভিং রুমে চলে আসে যেখানে নারায়ণ বসেছিল। তবে বিজয় এসে ওদের দুজনকে টেনে নিয়ে বলছিল, এটা নারায়ণ না, চলে আয়। আর তখনই নারায়ণের মতো দেখতে ওই জিনিসটা উৎফট আচরণ শুরু করে। সে তাসু আর অ্যালিনাকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে। এদিকে বিজয় প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দৌড়াতে পানিতে নেমে যায়। এরপর রামান ওই ঘটনাগুলো ফুটেজ স্লো মোশনে দেখতে গিয়ে দেখে মীরা যখন রান্না করেছিল মীরার পিছে আগুনের ফুলকির মতো কিছু একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ঠিক তেমনটি নারায়ণের পিছেও দাঁড়িয়েছিল। তার মানে রামানের কাছে এখন এটা স্পষ্ট হয়ে গেছে এটা কোনো মানুষের কাজ না, এটা অদৃশ্য কোনো শক্তির কাজ। আর পরবর্তী দিনই আয়েশা রামানের সাথে দেখা করে। আয়েশা জানায় আয়েশা যখন পিএইচডি করছিল তখন সে একজন ট্রাইবালের লিডারের সাথে কথা বলেছিল, আর তার থেকে জানতে পেরেছে ব্রহ্মাগাড়িতে একসময় যে ট্রাইবালরা বসবাস করত তারা একটি পার্টিকুলার দেবীর পূজা করত যাকে তারা মা বলতো। 100 বছর আগে সেখানে রাজার কোলাথনের রাজত্ব ছিল, তবে ওই রাজত্ব সম্পর্কে ইতিহাসে তেমন কিছু লেখা নেই। যতটুকু জানা গেছে মানুষের মুখে মুখে শুনে, আর তাদের থেকে জানা গেছে ব্রহ্মাগিরি ছিল একসময় লালসা এবং প্রতিশোধের ভূমি। এরপর আয়েশা ব্রহ্মাগিরির একটি ইতিহাস বলে। কয়েক শত বছর আগে ব্রহ্মাগিরিতে কুলাশেখরন নামে একজন জমিদার বসবাস করত। কুলাশেখরন ছিল চরিত্রহীন নারীবাজ এবং খুব খারাপ একজন ব্যক্তি। ওই সময় ব্রহ্মাগিরির সবথেকে সুন্দরী মেয়ে ছিল মুকিল, আর কুলাশেখরন মুকিলকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল। কিন্তু কুলাশেখরন কখনোই মুকিলের জৈবিক চাহিদা পূরণ করতে পারত না, প্রতিবারই সে ব্যর্থ হতো। আর মুকিল ছিল নিচু জাতির, এজন্য কুলাশেখরন মুকিলকে তার বাংলো থেকে অনেক দূরে রেখেছিল। মুকিলের কখনোই বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তবে প্রতি বছর যেদিন থ্যাম পারফর্ম করা হতো, মানে পুজোর দিন, শুধুমাত্র ওই দিনই মুকিলের বাইরে আসার অনুমতি ছিল। প্রতি বছর কুঞ্জাম্বু নামে একজন মালায়ান থ্যাম পারফর্ম করত। সেই বছর কুঞ্জাম্বুকে থ্যামের জন্য রেডি হতে দেখে মুকিল কুঞ্জাম্বুর প্রেমে পড়ে যায়। তৎকালীন ওই ট্রাইবালদের তথ্য মতে থ্যাম পারফর্ম করার সময় তারা যে দেবীর পুজো করে ওই দেবী কুঞ্জাম্বুর উপর ভর করত। তার মানে ওই সময় দেবী কুঞ্জাম্বুর মধ্যেই ছিল। আর কুলাশেখরন যেহেতু মুকিলের জৈবিক চাহিদা পূরণ করতে পারছিল না, মুকিল গোপনে কুঞ্জাম্বুকে দিয়ে তার জৈবিক চাহিদা মিটিয়েছিল, আর কুলাশেখরন সেটা দেখে ফেলে। আর এরপর কুঞ্জাম্বু যখন থ্যাম পারফর্ম করছিল, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, সে সঠিকভাবে পারফর্ম করতে পারছিল না। আবার কুঞ্জাম্বু আর মুকিলের শারীরিক সম্পর্ক কুলাশেখরন দেখে ফেলেছিল। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুকিল কুঞ্জাম্বুর হিউম্যান ফর্মে ইন্টারেস্টেড ছিল না। কুঞ্জাম্বুর মধ্যে যখন দেবী ভর করেছিল মুকিল তখনই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আর কুলাশেখরন যেহেতু সবকিছু জেনে গিয়েছিল, কুঞ্জাম্বু ওই রাতে কুলাশেখরনের ক্ষোভের শিকার হয়েছিল। কুঞ্জাম্বুকে ওই রাতেই হত্যা করা হয়েছিল। কিন্তু কুঞ্জাম্বু যখন মারা গিয়েছিল তখন সে না ছিল দেবতা, না ছিল হিউম্যান ফর্মে, মানে ঠিক মাঝামাঝিতে অবস্থান করছিল। আর এরপর থেকেই ব্রহ্মাগিরিতে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে। ব্রহ্মাগিরির জীববৈচিত্র্য শেষ হয়ে যেতে থাকে, ফসল ফলা বন্ধ হয়ে যায়, রহস্যজনকভাবে মানুষের খুন হতে থাকে। আর এই খবর তৎকালীন রাজার কাছে পৌঁছে যায়। আর রাজা ওই ভূমি রক্ষার্থে পেরুমালায়াম নামে এক তান্ত্রিকের সাহায্য নেয়। আর পেরুমালায়াম কুঞ্জাম্বুর আত্মাকে চিরদিনের মতো ওই গাছের মধ্যে বন্দী করে রেখে দেয়। আর কুঞ্জাম্বুর আত্মা যেন কোনোদিনও সেখান থেকে বের হতে না পারে, এজন্য পুরো ব্রহ্মাগিরি যাওয়ার রাস্তায় বন্ধ করে দেয়া হয়। এমনকি নদীপথ পরিবর্তন করে দেয়া হয় যেন কেউ কখনো সেখানে যেতে না পারে। কিন্তু এর বহু বছর পর ইংরেজ শাসনামলে কুলাশেখরনের বাড়িটি যেখানে ছিল ঠিক সেখানে ব্রিটিশদের একটি বাংলো তৈরি করা হয়। তারা যতদিন সেখানে বসবাস করেছিল ততদিন ওই গাছের নিচে দরজাটি অক্ষত রেখেছিল। আর ওই রিয়েলিটি শোর আয়োজনটাও ওই বাংলোতেই করা হয়েছিল। তাই আয়েশার ধারণা রিয়েলিটি শোয়ের প্রতিযোগীরা গাছের নিচের ওই দরজা ভেঙে হয়তোবা কুঞ্জাম্বুর আত্মাকে মুক্তি দিয়েছে, এর জন্য এই ঘটনাগুলো ঘটেছে। তবে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা তো বিজয় বলতে পারবে, কিন্তু বিজয় এখনও কোমাতে। কিন্তু এক্স্যাক্টলি ওই বাংলোতে কী রহস্য লুকিয়ে আছে আর কি কি ঘটনা সেখানে ঘটে সেই রহস্য উন্মোচন করতে রামান নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এমনকি মেঘাও তার স্বামীর মৃত্যুর রহস্য জানার জন্য রামানের সাথেই যায়। এরপর রামান অ্যানা আর মেঘাকে নিয়ে ব্রহ্মাগিরি দ্বীপের ওই বাংলোতে যায়। বাংলোর মধ্যে এখনও সবকিছু এলোমেলো পড়ে আছে। রামান বাংলোর ভিতরে বাইরে এমনকি ওই গাছের নিচের ওই গুহার ওখানেও ভালো করে পরিদর্শন করে। বিভিন্ন জায়গায় নাইট ভিশন ক্যামেরা সেট করে রাখে। রাতের বেলা কোনো কিছু ঘটলে সে যেন সবই দেখতে পায়। এই সব কিছু করতে করতে রাত হয়ে যায়। এরপর রামান ওই বাংলোর পিছের দিকে একটি গোপন দরজা আবিষ্কার করে, আর সেই দরজাটা খুলতেই দেখে এটা পুরাতন একটা রুম। আর এই রুমের মধ্যে অনেক পুরাতন আসবাবপত্র রাখা আছে, যার মধ্যে একটি ট্রাঙ্ক খুলেই ওই থ্যামের সরঞ্জাম পাওয়া যায়, মানে যেই কস্টিউম পরে থ্যাম পারফর্ম করা হতো, আর সাথে বেশ কিছু নথিপত্র। রামান এখন বুঝতে পারছে আয়েশা তাকে যেটা বলেছে তার সাথে এই ঘটনাগুলোর লিঙ্ক আছে। রামান পুরো বাড়ির চারদিকে ক্যামেরা বসিয়ে রেখেছে, আর মূল দরজায় একটি ঘুঙরু ঝুলিয়ে রাখে। রামানের ধারণা মতে এখানে কয়েকটি সম্ভাবনা আছে, যার মধ্যে আছে ডেমনিক পাওয়ার, মানে আয়েশা যেটা বলেছিল, আর আরেকটা আছে আত্মার বিষয়, মানে কোনো আত্মা যদি পৃথিবীতে অসম্পূর্ণ কোনো কাজ রেখেই মারা যায়, ওই আত্মা তার কাজ সম্পূর্ণ করার জন্য থেকে যায়। তাই এসব কাজ কোনো আত্মারও হতে পারে, কিন্তু রামান কখনো কল্পনাই করেনি তার থেকে ভয়াবহ কিছু তাদের জন্য অপেক্ষা করছে। সচরাচর রাত 12টার পর থেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো, তাই এখন 12টার অপেক্ষা। রামান মেঘা এবং অ্যানাকে নিয়ে একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। ঠিক তখনই দূর থেকে ঢোলের শব্দ আসতে শুরু করে। কেমন যেন দমকা হাওয়া আসে, আর সেই হাওয়ায় হ্যাচকা টানে মেঘাকে ছুঁড়ে ফেলে দেয়। রামান ধারণা করছিল বাইরে কিছু থাকতে পারে, তাই ক্যামেরা নিয়ে বাইরে ছুটে আসে, কিন্তু বাইরে কিছুই নেই। এদিকে মেঘাও লক্ষ্য করে জানালার পিছে জ্বলন্ত দুটি হাত তাকে ধরার চেষ্টা করছে। এসব দেখে মেঘা একদমই ভয় পেয়ে যায়। অবশ্য অ্যানা মেঘাকে বোঝানোর চেষ্টা করছে। আবার তারা যে সকল জায়গায় ক্যামেরা সেট করেছে তার কয়েকটি ক্যামেরা থেকে শব্দ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়, তাই অ্যানা মেঘাকে একা রেখেই জেনারেটর অন করতে যায়। আর ঠিক তখনই মেঘা অনুভব করছিল রামান পিছে থেকে মেঘাকে স্পর্শ করছে। মেঘাও সেই শিহরণ উপভোগ করছে। তবে ঠিক তখনই জেনারেটর অন হয়ে যায়, আর মেঘা লক্ষ্য করে রামান তো তার সামনে দাঁড়িয়ে, তাহলে এতক্ষণ তাকে কে স্পর্শ করল? মেঘা পুরো চমকে ওঠে। আবার ক্যামেরাতে বাইরে থেকে আজব শব্দ পাওয়া যাচ্ছে। মেঘাও এতটাই ভয় পেয়েছে, মেঘা মাথা ঘুরিয়ে পড়ে যায়। তবে রামান আর অ্যানা মেঘাকে সোফায় নিয়ে বসায়। তখনই দরজার সামনে থেকে শব্দ আসছিল, এর জন্য রামান লাইট নিয়ে বাইরে চলে আসে। আর রামান বাইরে যাওয়া মাত্রই মেঘা করিডোর দিয়ে অন্য রুমের দিকে যাচ্ছিল। অ্যানা পিছে পিছে ডাকলে মেঘা অ্যানার গলা চেপে ধরে। এরপরে মেঝেতে শুয়ে অ্যানাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। আর মেঘাকে দেখেই বোঝা যাচ্ছে মেঘার মধ্যে কিছু একটা ভর করেছে। আর ঠিক তখনই রামান এসে এই অবস্থা দেখেই মেঘাকে ধরে সোফার সাথে বেঁধে রাখে। আর মেঘার বিহেভিয়ার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই জিনিসটা মেঘার মধ্যে আছে। এদিকে লিভিং রুমের মধ্য থেকে শব্দ আসছিল, এজন্য রামান ক্যামেরা নিয়ে লিভিং রুমের দিকে চলে যায়। অ্যানা তখন মনিটর ফলো করছে। আর ঠিক তখনই মেঘা অ্যানাকে ডেকে তার হাতের বাঁধন খুলে দিতে অনুরোধ করে। মেঘাকে দেখেও মনে হচ্ছিল মেঘা একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, তাই অ্যানা মেঘার হাতের রশি খুলে দেয়। আর এরপরই মেঘা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তার কাপড়গুলো খুলে ফেলে। আর রামান এসে দেখে মেঘা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মেঘা রামানকে বলছিল, আর রামানকে দেখেই মেঘা বলে, আমি জানি তুমি মনে মনে কি চাও, তুমি আমাকে ভোগ করতে পারো। মানে মেঘার মধ্যে যে জিনিসটা আছে রামানকে ফাঁসানোর জন্য মেঘাকে এভাবে ব্যবহার করছে, কিন্তু রামান সেটা স্পষ্টই বুঝতে পারছে। এই জন্য রামান মেঘাকে কাপড় দিয়ে চড়িয়ে আবারও সোফার সাথে বেঁধে রাখে। তবে মেঘার জন্য রামানও কষ্ট পাচ্ছে। রামানও বুঝতে পারছে মেঘাকে আনাটা হয়তো উচিত হয়নি। বাংলোর সামনে তখন অনেক শব্দ হচ্ছিল, এই জন্য রামান লাইট নিয়ে বাইরে এসে দেখে ট্রাইবালদের আকৃতির কিছু একটা হাওয়ায় ভাসছে। রামান সাথে সাথে বাংলোতে ঢুকেই দরজাটি বন্ধ করে দেয়। এরপর ভিতরে আসতেই ইলেকট্রিসিটি চলে যায়। আর তখনই রামান অ্যানাকে ভয়ঙ্করভাবে বলছিল, ইলেকট্রিসিটি চলে গেছে, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস? এখনই গিয়ে জেনারেটর অন কর। তার মানে ওই জিনিসটা এখন মেঘার মধ্যে নয়, রামানের মধ্যে আছে। আর অ্যানা এটা বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর রামানও স্বাভাবিক হয়ে বুঝতে পারে অ্যানা তাকে দেখে ভয় পাচ্ছে। এই জন্য রামান অ্যানাকে বাঁচানোর জন্য অ্যানার পিছে ছুটতে থাকে। তবে অ্যানা এতটাই ভয় পেয়েছে, অ্যানা বাংলোর পাশে থাকা ওই ট্রি হাউজে উঠে যায়। রামানও অ্যানাকে দেখে ট্রি হাউজে উঠে অ্যানাকে বোঝানোর চেষ্টা করছিল যে কিছুই হবে না, তুমি আমার সাথে আসো। এদিকে মনিটরের মধ্যে মেঘা সবই দেখছে। তবে এরপরই অ্যানা ওই ট্রি হাউস থেকে নিচে পড়ে মারা যায়। অ্যানার মৃত্যুতে রামান এখন ভাবছে মেঘার মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটার জন্যই হয়তোবা এই সব কিছু হচ্ছে। এই জন্য মেঘাকে মারতে রামান ঘরে ফিরে যায়। কিন্তু মেঘাকে যখন মারতে যাবে তখনই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অ্যানার মৃত্যুর পুরো ফুটেজটা এখানে রেকর্ড হয়ে আছে।
আর এখানে রামান দেখতে পায় অ্যানা একা একা পড়েনি। রামান যখন উপর উঠেছিল তখন অ্যানা রামানের কাছে জীবন ভিক্ষা যাচ্ছিল, কারণ রামানের মধ্যে তখন রামান ছিল না, ওই জিনিসটা ছিল। আর ওই জিনিসটাই অ্যানাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যে জন্য অ্যানার মৃত্যু হয়েছে। তার মানে রামান নিজের অজান্তে অ্যানাকে খুন করেছে। আর রামান এটা কিছুতেই মানতে পারছিল না। আবার ওই জিনিসগুলো চারিদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে কিছু না কিছু দেখা যাচ্ছে। তাই রামান দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে ওই জলাশয়ে গিয়ে পড়ে, যেমনটা বিজয় গিয়েছিল। তবে এর ঠিক কিছু সময় পর রামান আবার ওই বাংলোতে ফিরে আসে, আর বাংলোর পিছের দিকে যে রুমটি সে আবিষ্কার করেছিল ওই রুম থেকে থ্যামের সরঞ্জামগুলো বের করে রামান নিজে সেগুলো পরে একটি মশাল হাতে ওই গাছের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে থ্যাম পারফর্ম করতে শুরু করে। অন্যদিকে মেঘা অনেক কষ্টে হাতের বাঁধন খুলে রামানের এখানে এসে দেখে রামান আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেঘা রামানকে টানতে টানতে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর রামানের শরীর থেকে ওই কস্টিউমগুলো খুলে মেঘা রামানকে নিয়ে আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। তবে কারের মধ্যে বসেও রামান বারবার পিছের দিকে তাকাচ্ছিল আর কেমন যেন আচরণ করছিল। এভাবে কিছু দূর যাওয়ার পর রামানের ফোনে আয়েশার ভয়েস মেসেজ আসে, যেখানে আয়েশা বলছে যত দ্রুত সম্ভব ওই আইল্যান্ড থেকে চলে আসো, আর ভুল করে ওই গাছের সামনে আগুন জ্বালাবে না, কোনোভাবেই ওর পূজা করবে না, কারণ এখানে যা কিছু হচ্ছে সব কিছুই ছিল একটা ফাঁদ, আর এটা মূলত কুঞ্জম্বুকে মুক্ত করার ফাঁদ। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, রামান সেই ফাঁদে পা দিয়ে কুঞ্জম্বুকে মুক্ত করে দিয়েছে। কুঞ্জম্বু এখন রামানের মধ্যেই বাস করছে। যেতে যেতে সামনে একটি ব্রিজ পড়ে, আর ব্রিজের উপরে সেই রামান কাঠ থামিয়ে কাঠ থেকে নেমে যায়। রামান নিচে পানির দিকে তাকিয়েছিল। মেঘাও এসে রামানকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রামানের মধ্যে তখন কুঞ্জম্বুর বসবাস। কুঞ্জম্বু রামানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তার রামান মেঘাকে সরিয়ে সোজা কারে চলে যায়। মেঘাও কারের সামনে দাঁড়িয়ে আছে। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেঘা পাশের সিটে গিয়ে বসে এবং রামানকে অনুরোধ করে বলে, চলো আমরা বাড়ি ফিরে যাই। আর এরপরই রামান কাঠটি ঘুরিয়েই সোজা পানিতে ফেলে দেয়। রামান জানে মৃত্যুর পর মানুষের আত্মা মুক্ত হয়ে যায়, আর রামান জানে তার শরীরের মধ্যে শুধু তার নিজের আত্মাই নয়, কুঞ্জম্বুর অভিশপ্ত আত্মাও রয়েছে। এজন্য রামান পানির মধ্যে পড়ে তার এবং কুঞ্জম্বুর আত্মাটাকে শেষ করে দেওয়ার চেষ্টাই করেছে। কিন্তু এটাই কি শেষ? মোটেও না, কারণ মৃত্যুর পরই তো অনন্ত যাত্রা শুরু। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।